আচ্ছা ধরেন তো কোনো এক রাতে আপনি আর আপনার সন্তান গভীর ঘুমে আচ্ছন্ন, তবে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভাঙতেই দেখতে পান গোটা শহর পানির নিচে তলিয়ে গিয়েছে, এমনকি আপনার ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে। ঠিক সেই সময় আপনার কাছে ফোনে বলা হলো উদ্ধার করতে নাকি হেলিকপ্টার পাঠানো হচ্ছে, তবে ওই হেলিকপ্টারে শুধুমাত্র আপনি একাই উঠতে পারবেন, কোনোভাবেই আপনার সন্তানকে নিতে পারবেন না। এমন কঠিন সিচুয়েশনে আপনি ঠিক কি করবেন বলুন তো? তো আজকে গল্পের শুরুতে আমরা অ্যানা নামের একটা বিজ্ঞানীকে দেখতে পাই। সে ডারউইন সেন্টারের একজন ইমোশন ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। নিজের ঘরে সে ওই দিন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সামনে যে কি বিপদ আসছে এই সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। এরপর রাতে যখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, তখন দেখতে পায় তার ঘরের মধ্যে কোত্থেকে অনেক পানি ঢুকে এসে পড়ছে। এরপর সে অবাক হয়ে জানালার দিকে তাকায় আর দেখতে পায় চারিদিকে পানিতে পুরো থই থই করছে, এমনকি অনেক জোরে বৃষ্টিও হচ্ছে। এই পানির পরিমাণ মুহূর্তের মধ্যে এতটাই বেড়ে যাচ্ছে যে বড় বড় বিল্ডিং এ 2 তলা থেকে 3 তলা পর্যন্ত ডুবে গিয়েছে। ঠিক সেই সময় অ্যানার একমাত্র ছেলে জেন দৌড়ে তার কাছে আসে আর বলে যে মা আমাকে একটু বাইরে নিয়ে যাবে প্লিজ, আমি সাঁতার কাটতে চাই, দেখেছো বাইরে কত পানি, প্লিজ আমাকে নিয়ে যাও। অ্যানা তখন তাকে উত্তর দেয় যে না বাবা, এই কথা বলো না, আজ আমরা কোথাও যেতে পারবো না। ঠিক ওই সময় অ্যানার কাছে একটা কল আসে। ওপাশ থেকে তাকে জানানো হয় যে গত রাতে একটা ভাঙা নক্ষত্র এসে একটা গ্লেশিয়ার উপর আছড়ে পড়েছে। এর ফলে নাকি ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং সমস্ত গ্লেশিয়ার গলে গিয়েছে। এই কারণে সমুদ্রের পানির স্তর দ্রুত বাড়ছে। খুব শীঘ্রই টোকিও শহর সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যাবে। বাঁচতে হলে সবাইকে নাকি অবিলম্বে এই শহর ছেড়ে যেতে হবে। এই খবরটা শুনেই তো অ্যানা এক মুহূর্ত দেরি করে না, নিজের ছেলেকে কাঁধে তুলে নিয়ে আর ছাদের দিকে দৌড়াতে শুরু করে। কারণ তাকে একটু আগে ফোনে এই কথা বলা হয়েছিল উদ্ধার করার জন্য নাকি একটা হেলিকপ্টার ছাদে আসবে। আসলে অ্যানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, তাই সরকার চাচ্ছিল যে কোনোভাবে তাকে বাঁচাতে, যাতে করে অ্যানার সাহায্য নিয়ে পুরো মানব জাতিকে তারা রক্ষা করতে পারে। অ্যানা তো তার ছেলেকে কাঁধে তুলে নিয়ে ছাদের দিকে এগোতে থাকে, কিন্তু ওই সময় সিঁড়িতে তখন অনেক পরিমাণ মানুষ। এত মানুষের ভিড়ে অ্যানা নিজে এক পাও চলতে পারছিল না। আর তখন তারা দেখতে পায় যে ছাদের দরজাটাও বন্ধ, মানে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে অ্যানাকে তখন নতুন পরিকল্পনা করতে হয়। সে ছাদে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে থাকে, কিন্তু নিচে নেমে এসে দেখতে পায় যে সমস্ত লিফটও বন্ধ আর সিঁড়িগুলোতে জিনিসপত্র এমনভাবে জমেছিল যে সেখান থেকে যাওয়া প্রায় অসম্ভব। ঠিক তখনই আবার বিশাল একটা পানির ঢেউ তাদের বিল্ডিং এর দিকেই ধেয়ে আসে এবং সরাসরি অ্যানার ওপরে আছড়ে পড়ে। চারিপাশের সবাই তো পানিতে পুরো হাবুডুবু খাচ্ছিল। অ্যানা নিজেও তখন তলিয়ে যেতে লাগে। সে পানিতে প্রায় ডুবে মরেই যাচ্ছিল। ঠিক ওই সময় হিজো নামের একটা ব্যক্তি সেখানে চলে আসে। এই হিজোই একটু আগে অ্যানাকে ফোন করে সমস্ত সতর্কবার্তা দিচ্ছিল। হিজো অ্যানাকে কোনো মতে পানি থেকে তুলে আনে আর এরপর তার ছেলে জেনকেও বাঁচায়। কিন্তু দুর্ভাগ্যবশত জেন তখন আর নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ বেশ কিছুক্ষণ পানির মধ্যে থাকার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। হিজো তখন বারবার তার বুকে প্রেস করতে থাকে আর বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর অবশেষে জেন আবারও নিঃশ্বাস নিতে শুরু করে। হিজো অ্যানাকে বলে যে তোমাকে কিন্তু আমার সঙ্গে আসতেই হবে, কিছুক্ষণের মধ্যেই ছাদে একটা হেলিকপ্টার আসবে, আমরা সবাই এখান থেকে নিরাপদে বেরিয়ে যাব। কিন্তু হিজো খুব ভালো করেই জানতো এই হেলিকপ্টার আসলে শুধু অ্যানাকে নিতেই আসবে, তার ছেলেকে নয়, এমনকি হিজো কেউ নয়। তবুও সে এখানে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছিল যাতে করে কোনোভাবে অ্যানাকে এখান থেকে উদ্ধার করা যায়। ঠিক তখনই আবার অ্যানার ফোনে আরেকটা কল আসে। তাকে জানানো হয় যে বিল্ডিং এর সব পাইপলাইন খুব শীঘ্রই ফেটে যাবে, তাই অবিলম্বে তাকে রুম ছেড়ে বেরোতে হবে। অ্যানা, হিজো আর জেন তখন দ্রুত বাইরে বেরিয়ে আসে। আর ঠিক ওই মুহূর্তে আবার ভয়ঙ্কর একটা বিস্ফোরণ ঘটে। সমস্ত পাইপলাইন ফেটে যায় আর গোটা বিল্ডিং এ আগুন ধরে যায়। নিচে পানি আর ভেতরে আগুন, এরই মধ্যে আটকে পড়ে আছে তারা সবাই। বুঝতে পারছো বন্ধুরা কি একটা সিচুয়েশন? তো হিজো তো তখন কোনো মতে উপরে উঠে আসে আর অ্যানাকে বলে যে তোমার ছেলেকে প্লিজ আমার কাছে দাও। অ্যানা তখন নিজের ছেলেকে বাঁচানোর জন্য হিজোর কাছে তুলে দিতে যায়, তবে হঠাৎ করে সে নিজেই ওই গভীর পানির মধ্যে তলিয়ে যায়। সে কোনো মতে আপ্রাণ চেষ্টা করে আবারও পানির মধ্যে ভেসে ওঠে। তখন পাশ দিয়ে ভাসতে থাকা একটা প্লাস্টিকের টুকরো ধরে কোনো মতে সে বাঁচার চেষ্টা করে আর সাহায্যের জন্য জোরে জোরে চিৎকার করতে থাকে, হিজো প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করো। উপরে দাঁড়িয়ে থাকা তার ছোট্ট ছেলেটা তখন মাকে দেখে চিৎকার করে কাঁদতে থাকে, মা প্লিজ উপরে উঠে আসো, মা আমার কাছে আসো। কিন্তু অ্যানার কাছে উপরে ওঠার কোনো পথই ছিল না, তাই অ্যানা উপায় না পেয়ে আবারও নিচে নেমে সিঁড়ি দিয়ে বিল্ডিং এর ভেতরে ঢুকে পড়ে। কিন্তু এইবার সে হিজোর থেকে 3 তলা সমান নিচে ছিল। এদিকে পানি তো ক্রমেই বাড়ছিল, তাই অ্যানা আবারও ডুবে যেতে লাগে। ঠিক ওই সময় সে লিফটের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ওখান থেকে বারবার বলছিল প্লিজ আমাকে বাঁচাও। অ্যানা যখন সাহায্যের জন্য বাইরে আসে তখন আবার দেখতে পায় যে সেখানে কিছু লোকেরা মানুষের জিনিসপত্র লুটপাট করছে।
অ্যানা তখন তাদেরকে পাত্তা না দিয়ে বাচ্চা মেয়েটাকে বাঁচাতে চলে আসে, কিন্তু ঠিক ওই সময় আর একটা বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে আর অ্যানা ওই মেয়েটাকে আর বাঁচাতে পারে না। ঠিক ওই সময় আবার অ্যানা হিজোর গলা শুনে উপরে চলে আসে আর দেখতে পায় যে তার ছেলে জেন প্রচন্ড অসুস্থ। অ্যানা তো জেনকে কোলে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু হিজো তখন বলে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুমি এখন তোমার ছেলেকে ছাড়ো আর দ্রুত আমার সঙ্গে আসো, তুমি তো চাইলে তোমার ছেলেকে আবারও তৈরি করতে পারবে। এই কথা শুনেই তো অ্যানা প্রচন্ড রেগে যায়, আর ছেলের এমন অবস্থা দেখে তো সে একসাথে কান্নাও করতে থাকে। সে বারবার হিজোকে বলছিল যে তুমি দেখতে পাচ্ছ আমার ছেলে মারা যাচ্ছে, যে কোনো উপায় আমার এখন ঔষধ দরকার। তাই এরপর সে দৌড়ে উপরের একতলার এক লোকের বাড়িতে যায় আর জোর করেই ঢুকে পড়ে। সেখানে কিছু প্রয়োজনীয় ওষুধও সে পেয়ে যায়, সেগুলো ব্যবহার করে সে কোনোভাবে তার ছেলের প্রাণটা এ যাত্রার মতো বাঁচিয়ে নেয়। এখন তো অ্যানার সামনে আর কোনো পথ ছিল না, হয় সে হেলিকপ্টারে উঠে নিজের ছেলেকে এই বিল্ডিং এ মরতে ছেড়ে দেবে, আর না হয় ছেলের সঙ্গে সেখানে তাকেও মৃত্যুবরণ করতে হবে। একজন মায়ের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া যে কত কঠিন তা হয়তোবা তোমরা সবাই বুঝতে পারবে। তো অ্যানা শেষ পর্যন্ত তার সিদ্ধান্তটা নিয়ে নেয়, সে তার ছেলেকে নিয়ে ছাদে যাবে, আর তারপর যা হবে তা পরেই দেখা যাবে। হিজো তখন অ্যানাকে আবারও বলে যে দেখো আমার মনে হচ্ছে সবই ঠিক হয়ে যাবে, বাইরে রোদ উঠছে, ঝড়ও অনেকটা থেমে গিয়েছে। অ্যানারও তখন মনে হয় যে হয়তো বিপদ কেটে গিয়েছে, কিন্তু ঠিক তখনই দূর থেকে একটা ভয়ঙ্কর বিশাল ঢেউ তাদের উপর আবারও আছড়ে পড়ে, আর পুরো বিল্ডিংটাই তো চোখের সামনে ধ্বংস হয়ে যায়। হিজো তখন ভয় পেয়ে জেনকে কোলে তুলে নেয় আর ছাদের দিকে দৌড়াতে শুরু করে। পেছন থেকে অ্যানাও ছুটে আসে। তারা প্রায় ছাদে পৌঁছেই গিয়েছিল, কিন্তু অ্যানার তখন ভয়ে বুক কাঁপতে থাকে, কারণ সে ভালো করেই জানতো ছাদে পা রাখা মাত্রই সেনারা তাকে নিয়ে চলে যাবে আর তার ছেলে সেখানেই থাকবে, আর হয়তোবা একটু পর মারাও যাবে। তবে শেষ পর্যন্ত তারা ছাদে এসে পৌঁছায়, সেখানে আর্মি অফিসাররাও চলে আসে। তারা জেনকে অ্যানার থেকে আলাদা করে ফেলে, এমনকি তার চুলটাও কেটে ফেলে, তার মাথায় এরপর একটা চিপ বসিয়ে দেয়, আর এই চিপের মাধ্যমে তারা জেনের সমস্ত অনুভূতিটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর এরপরেই প্রকাশ পায় আসল সত্য। কিন্তু কেন তারা এরকম করলো বন্ধুরা? এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর রহস্য। আসলে অ্যানা ছিল একজন অত্যন্ত মেধাবী সায়েন্টিস্ট। তাকে দিয়ে বিশেষ এক ধরনের ইঞ্জিন বানানোর পরিকল্পনা ছিল, যার নাম আসলে ইমোশন ইঞ্জিন। সরকারের কাছে এমন একটা অত্যাধুনিক মেশিন ছিল যার মাধ্যমে তারা মানুষের মতো দেহ তৈরি করতে পারত, কিন্তু সেই দেহগুলোর ভিতরে কোনো আবেগ বা অনুভূতি থাকতো না, কারণ সেগুলো ছিল শুধুমাত্র রোবোটিক বডি। আর অ্যানার কাজ ছিল ওগুলোর ভেতরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া। আর এই ইমোশন ইঞ্জিন বানানোর ক্ষমতা একমাত্র অ্যানারই ছিল। এই ইঞ্জিন তৈরির কাজ আগেই শুরু হয়ে গিয়েছিল, আর অ্যানা ছিল এই প্রজেক্টের একদম কাছাকাছি থাকা মানুষ। তাই শুধুমাত্র এখানে অ্যানার জীবনই বাঁচানো হচ্ছিল। আর তার ছেলের আবেগ নেওয়া হয়েছিল আসলে এই কারণে, যাতে অ্যানা যখন নিজের ছেলেকে এখানে মরতে রেখে যাবে তখনই সেই আবেগ ব্যবহার করে তারা তার ছেলের মধ্যে আরেকটি নতুন দেহ তৈরি করতে পারবে। অ্যানা একাই তখন হেলিকপ্টারে করে সেখান থেকে বেরিয়ে যায়, আর তাকে নিয়ে যাওয়া হয় একটা মিসাইল স্টেশনে, কারণ উপরে তখন মাত্র একটা নিরাপদ জীবন বাকি ছিল। আর সেখানেই অ্যানা ইঞ্জিন তৈরির কাজ শুরু করে। প্রথমে সে তার ছেলের আবেগগুলোকে ইঞ্জিনে প্রবেশ করায়, আর এরপর প্রতিক্রিয়া দেখার চেষ্টা করে যে মানবদেহ আদৌ সাড়া দেয় কিনা। এই কাজটা আসলে তখনই সম্ভব ছিল যদি একজন মা নিজেই সেই প্রজেক্টের অংশ হিসেবে নিজের সন্তানকে ফিরিয়ে আনতে চায়, কারণ তা না হলে তার ছেলে জেন চিরতরে মারা যাবে, যেটা অ্যানা আসলে কোনোভাবেই চায় না। সে চেয়েছিল যে তার ছেলে তাকে খুঁজতে খুঁজতে আবারও এখানে ফিরে আসুক, যাতে করে মানবজাতি একটা নতুন মস্তিষ্ক এবং নতুন ধরনের আবেগের সন্ধান পেতে পারে। আর ঠিক সেটাই ঘটে। এক্সপেরিমেন্টও শুরু হয়ে যায়। অ্যানা আর তার ছেলের মস্তিষ্কে দুটো নতুন করে দেহ প্রবেশ করানো হয়। তারা যখন অচেতন অবস্থায় থাকে তখনই এই পুরো প্রক্রিয়াটা চলতে থাকে, আর ওই সময় আমাদের সামনে এই পুরো গল্পটাকে আবারও দেখানো হয়। আর একবার আমরা সেই একই বিল্ডিংটা দেখতে পাই। এবারও সেখানে অ্যানা আটকে আছে, কিন্তু এইবার তার ছেলে জেন তার সঙ্গে নেই। তার ছেলে বিল্ডিং এর ভেতরে কোথাও একটা হারিয়ে গিয়েছে। এবার অ্যানা হিজোর সঙ্গে মিলে নিজের ছেলেকে খুঁজতে শুরু করে। যদি সে তাকে খুঁজে পায় তাহলে সেই কম্পিউটারাইজড মস্তিষ্কের মাধ্যমেই তার ছেলেকে বাঁচিয়ে ফেলবে, আর তারপর সেই মস্তিষ্ক ব্যবহার করে নতুন দেহ তৈরি করা যাবে। আর এইভাবেই আস্তে আস্তে অনেক নতুন পরিবার গড়ে তোলার পরিকল্পনা ছিল তাদের আর কি। তো এরপরে আমাদেরকে দেখানো হয় মস্তিষ্কের ভেতরে এক স্বপ্নের খেলা। সেখানে দেখা যায় যে অ্যানা তার ছেলেকে মরিয়া হয়ে খুঁজছে, আর তার ছেলে বিল্ডিং এর ভেতরে হারিয়ে গিয়েছে। আর তার সঙ্গে ঠিক সেই সব ঘটনাই ঘটছে যা আগে বাস্তবে ঘটেছিল। বিল্ডিং এর ভেতরে পানি ভর্তি, আগুন, আতঙ্ক সবকিছুই আছে, শুধুমাত্র এইবার তার ছেলেই পাশে নেই। তো অ্যানা যাকে আগেরবার বাঁচাতে পারেনি, মানে এই ছোট্ট মেয়েটাকে, এইবার সে তাকে বাঁচিয়ে ফেলে। আর আগেরবার যেখানে বিস্ফোরণ হয়েছিল এইবার সেখানে আর কিছুই হয় না। আর এক জায়গায় দেখা যায় এক গর্ভবতী মেয়ে আগেরবার ডুবে মারা গিয়েছিল, কিন্তু এইবার সে পানি থেকে বেঁচে যায়, আর সেখানে একটা ফুটফুটে শিশুর জন্ম দেয়। আর এরপর দেখা যায় যে অ্যানা যখন ওই ছোট্ট মেয়েটিকে বাঁচিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে তাকে বলে যে আমার ছেলেও এখানে হারিয়ে গিয়েছে, তার নাম জেন, তাকে দেখতে ঠিক এরকম, যদি তুমি তাকে কোথাও খুঁজে পাও
প্লিজ আমার জন্য অন্তপক্ষে ছাদে নিয়ে এসো, আমি আমার ছেলেকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কিন্তু কোথাও পাচ্ছি না। এই কথা বলেই সে সামনের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার মস্তিষ্কে একটা ভয়ঙ্কর কেমিক্যাল ঢুকে পড়ে, আর এই কেমিক্যালের প্রভাবে সে ওখানে দুটো গুন্ডা ছেলেকে দেখতে পায় যে তাকে প্রচন্ড মারধর করছিল। তার অ্যানার পথ আটকে দেয় এবং তাকে কোনো মতে সেখান থেকে বের হতে দেয় না। অ্যানা মনে করছিল এরা হয়তো বা কোনো গুন্ডা, কিন্তু এটা আসলে ছিল ওই কেমিক্যালের প্রভাব, যেটা আসলে তার মস্তিষ্কের আবেগকে ধ্বংস করার জন্যই পাঠানো হচ্ছিল। আর ঠিক ওই মুহূর্তে হিজো এসে অ্যানার প্রাণটা বাঁচিয়ে নেয়। আর এরপরই অ্যানা সেই ছোট্ট মেয়েটিকে তার দাদার বাড়িতে পৌঁছে দেয়। বন্ধুরা, এই বাড়িটি ছিল সেটাই যেখান থেকে অ্যানা প্রথমবার তার ছেলে জেনকে বাঁচানোর জন্য ঔষধ নিয়েছিল। এরপর দেখা যায় সেনাবাহিনীর লোকেরা তো রীতিমতো এইবারও ছাদে হাজির হয়ে গিয়েছে। তবে এইবার তারা অ্যানা আর হিজোকে মারতে চায়। তবে বাস্তবে ঘটেছিল একদম ভিন্ন একটা ঘটনা। তার মস্তিষ্কের ভেতরে কেমিক্যালগুলোর জন্য ওইসব সৈন্যরা গুন্ডাদের রূপ নিয়েছিল, যারাই তাদেরকে এইভাবে আক্রমণ করছিল। কিন্তু অ্যানা তো কোনোভাবেই হার মানে না। সে যে কোনোভাবেই তার নিজের ছেলেকে বাঁচাতে চায়। তাই সে আবারও ওই প্রেগনেন্ট মহিলাকে সাহায্য করে আর এরপরে ছাদের দিকে এগিয়ে যায়। সে তার নিজের ফোনটা ব্যবহার করে কোনো মতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু দেখতে পায় যে পানি ঢোকার কারণে তার ফোনটাও নষ্ট হয়ে গিয়েছে। ছাদের কাছাকাছি পৌঁছেই তো অ্যানার হঠাৎ করে মনে পড়ে যে তার ছেলে লুকোচুরি খেলার সময় প্রায়ই আলমারির মধ্যেই লুকিয়ে থাকতো। তাই এই ভাবনায় সে তার রুমে গিয়ে আলমারিগুলো খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর তখন তার মনে পড়ে যে ছাদে যে ফার্নিচারগুলো আছে সেখানে হয়তোবা জেন লুকিয়ে থাকতে পারে। এদিকে সৈন্যরা তো হিজোকে ধরে ফেলে আর বলে যে অ্যানাকে ডেকে নিয়ে এসো, আর না হলে কিন্তু আমরা তোমাকে এখানেই মেরে ফেলবো। কিন্তু তার আগে হিজো ওখানে সবাইকে মেরে ফেলে। আর ঠিক ওই সময় হেলিকপ্টার ছাদে চলে আসে। হিজো অ্যানাকে বলে যে তুমি যদি তোমার ছেলেকে না পাও তাহলে ইমোশন ইঞ্জিন চিরতরে কিন্তু ব্যর্থ হয়ে যাবে। অ্যানা বলে যে চিন্তা করো না, আমি আমার ছেলেকে ঠিকই খুঁজে পাবো। আর এই সব প্রক্রিয়ায় কিন্তু অ্যানার স্বপ্নের মধ্যেই চলছিল বন্ধুরা। মানে সে বারবার ঘুম থেকে জেগে উঠছিল আর বারবারই তার ছেলেকে হারিয়ে ফেলছিল। এমনকি বারবার এই গোটা শহর পানির নিচে তলিয়ে যাচ্ছিল। আর এরপর শেষে আমরা দেখতে পাই যে অ্যানা কোনোভাবে আবারও ছাদে পৌঁছে যায়। সেখানে একটা আলমারি খুলতে অবশেষে সে ওখানে জেনকে খুঁজে পায়, কিন্তু জেন ততক্ষণে বেহুশ অবস্থায় পড়েছিল। অ্যানা তখন তাকে কোনো একটা ঔষধ খায়। আর এরপর জেনের যখন হালকা হালকা জ্ঞান ফিরে আসে তখন অ্যানা তাকে বলে যে প্লিজ বাবা, তুমি আমাকে মাফ করে দিও, আমি তোমাকে বাঁচাতে পারিনি। কিন্তু জেন তখন একটু আধাহত কণ্ঠে বলে যে মা, তুমি তো আমাকে বাঁচিয়েছ, তুমিই তো আমাকে বলেছিলে এই আলমারির মধ্যে এসে লুকিয়ে থাকতে। এই কথা শুনেই তো অ্যানা পুরো অবাক হয়ে যায়। আসলে একই ঘটনা যখন বারবার ঘটছিল তখন অ্যানাই একবার জ্যানকে জড়িয়ে ধরে বলেছিল যে তুমি ছাদের উপর গিয়ে আলমারির মধ্যে লুকিয়ে থাকো, কখনো বেরোবে না, দেখবে আমি ঠিক সময় মতো তোমার কাছে পৌঁছে যাব। এই জন্যই জেনে সে আলমারির মধ্যেই লুকিয়েছিল। আর এরপরেই এখানে পুরো ঘটনাটা ক্লিয়ার করা হয়। যখন মহাকাশ থেকে ওই গ্লেশিয়ারটা রকেটের দিকে ছুটে আসছিল তখন অ্যানা নিজেই বলেছিল যে আমিই হব সেই সাবজেক্ট যাকে এই শিশুর মা বানানো হবে। অ্যানা নিজেই বিজ্ঞানীকে জেনের সমস্ত তথ্যগুলো দেয় আর জেনের স্মৃতির সঙ্গে তার স্মৃতিকে এক করে দিতে বলেছিল। আসলে অ্যানার হাজব্যান্ড মারা যাবার পর সে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এই জন্যই সে জেনকে ওই ডারউইন সেন্টারে ফিরে দিতে চেয়েছিল, কিন্তু জেনের সঙ্গে থাকতে থাকতে সে জেনকে কোনোভাবে আর ছাড়তে পারছিল না। তার প্রতি জেনের অসম্ভব মায়া তৈরি হয়ে গিয়েছিল। আর জেনও অ্যানাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। আসলে বিজ্ঞানীরা যে প্রজেক্টটা নিয়ে কাজ করছিল, মানে একটা আর্টিফিশিয়াল বাচ্চা তৈরি করা যার মধ্যে আবেগ অনুভূতি সবকিছুই থাকবে, তার জন্য একটা মায়ের দরকার ছিল। আর অ্যানা নিজে থেকে এখানে সাবজেক্ট হয়েছিল, মানে ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি বাচ্চাটির মা। তো এদিকে অ্যানা যখন জেনের সঙ্গে কথা বলছিল তখনই ওই সিকিউরিটি টিম আবারও ছাদে পৌঁছে যায়। আর ঠিক ওই সময় সমুদ্র থেকে আবারও বিশাল একটা ঢেউ তাদের দিকে আসছিল। অ্যানা এইবার জেনকে নিয়ে ওই ঢেউয়ের মধ্যেই ঝাঁপ দেয়, কিন্তু তার আগেই কম্পিউটারের ভেতরের আবেগ পুরোপুরি তৈরি হয়ে যায়। সেই আবেগ একটা নবজাতকের শরীরে প্রবেশ করানো হয় এবং 5 বছর পর দেখানো হয় যে সে শিশু প্রথমবার অ্যানাকে মা বলে ডাকে। আর এইভাবেই অ্যানা ইমোশন ইঞ্জিনটা পুরোপুরি তৈরি করে ফেলে এবং মানবজাতিকে রক্ষাও করে। গল্পের একদম শেষ দৃশ্যে দেখানো হয় যে একটা মহাকাশযান পৃথিবীর দিকে এগিয়ে যাচ্ছে একটা নতুন জীবন এবং নতুন সম্ভাবনার খোঁজে।